নমস্কার। খুশি, হ্যাপিনেস, পিস, শান্তি, এটা হচ্ছে বড় জিনিস। যে পজিশনে আপনি থাকুন না কেন, যদি মনের মধ্যে খুশি, শান্তি এটা না আনতে পারেন, তাহলে সব কিছু বেকার। প্রতিটা মানুষেরই কোনো না কোনো একটা দিকে, কোনো না কোনো একটা ছোট্ট কমি রয়ে যায়। আর সেইটার দিকে যদি দৃষ্টি দেয়, আর যেটা বেশিটা, যে ভালোটা, সেটার দিকে দৃষ্টি না দিতে পারে, তাহলে সব কিছুই বেকার হয়ে যায়। যেমন দেখুন, নেপোলিয়ান বিশ্বজয় করেছিলেন। বিশ্বজয়, একবার চিন্তা করুন, বিশ্বজয়ী নেপোলিয়ান, তারও একটা কমি ছিল, আর সেটা ছিল তার সবথেকে বড় দুঃখের কারণ। কি কমি ছিল? দুঃখের কারণটা তার কি ছিল না, তিনি হাইটে একটু নাটা ছিলেন, আর সেই জন্য তিনি লম্বা লোকদেরকে সহ্য করতে পারতেন না। লেনিনের নাম শুনেছেন তো? লেনিনের উপরের অংশ থেকে নিচের অংশটা, কোমর থেকে নিচের অংশটা একটু কম ছিল। সেই লেনিন দেখুন পুরো রাশিয়ার জয় করেছিল। সারা পৃথিবী এমন কোনো লোক নাই যে লেনিন নাম শোনেনি। তাহলে অত বড় মাপের মানুষেরও তার কোথাও না কোথাও একটা ছোট্ট দুঃখ ছিল। দুঃখ সবারই আছে। আপনার হয়তো টাকার কোনো অভাব নেই, হয়তো দেখা যাবে যে কোনো না কোনো, কোথাও না কোথাও, কোনো না কোনো, হয়তো দেখা গেল যে আপনার স্বাস্থ্য খারাপ, মহা দুঃখ। আবার কারো দেখুন স্বাস্থ্য খুব ভালো, হয়তো তার অর্থের খুব অভাব। মহাভারত কর্ণকে দেখুন না, কত বড় বীর যোদ্ধা ছিল, কিন্তু তারও মনে একটা দুঃখ ছিল, ক্ষত্রিয় স্বীকৃতি সে পায়নি। ভগবান রামচন্দ্রকে দেখুন, রামচন্দ্রের এই শ্রীকৃষ্ণকে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে কারাগারে জন্মগ্রহণ করতে হয়েছিল, কত যুদ্ধ করতে হয়েছিল কম বয়সে, কালিয়া দমন থেকে শুরু করে মহাভারতে আপনারা দেখেছেন। অবতার শ্রী রামচন্দ্র, দ্রৌপদী বস্ত্রহরণ হতে হয়েছিল। তো ভক্ত ধ্রুবকে দেখুন, নারায়ণের ভক্ত হওয়ার সত্ত্বেও তার পিতা কাছ থেকে কত বড় দুঃখ, পিতা তাকে মারার জন্য কত প্রচেষ্টা করেছিল। প্রহ্লাদ জীবনে দেখুন, ওই যে হোলিকা দহনটা তো জানেন, হোলিকা পিসি হয়ে ভাইপোকে আগুনের চারিদিকে আগুন লাগিয়ে কোলে নিয়ে ভাইপোকে মেরে দেবার ব্যবস্থা করেছিল। তো সেই জন্য বলছি যে কোথায় ছোটোখাটো দু একটা দুঃখ রয়েছে, সেটার দিকে না গিয়ে যেটা পেয়েছেন সেই পাওয়াটা নিয়ে খুশিতে থাকুন। 60 বছর যদি বয়স হয়ে যায় আপনার, এবার যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন যদি আপনি একটা মোটর সাইকেল ড্রাইভ করছেন, চালাচ্ছেন,
তাহলে রাস্তায় আপনাকে অনেক কিছু বিপদের সম্মুখীন হতে পারে। ট্রাফিক পুলিশ আপনাকে ধরতে পারে, ড্রাইভিং লাইসেন্স দেখতে চাওয়া হতে পারে, ধোঁয়া পরীক্ষার কাগজ দেখতে চাওয়া হতে পারে, ট্যাক্স আছে কিনা গাড়িতে, ইন্স্যুরেন্স আছে কিনা। কিন্তু যদি আপনি পিলিয়ন রাইডার পিছনের সিটে যদি আপনি বসে থাকেন, ট্রাফিক পুলিশ আপনাকে কিছু জিজ্ঞেস করবে? কোনো ঝঞ্ঝটি নেই। তো 60 বছর বয়স হয়ে গেলে এবার আপনি সংসারের দায় দায়িত্ব যাদের নেওয়ার দরকার তাদেরকে দিন। এবার আপনি পিছনের সিটে বসুন, পিলিয়ন রাইডার হয়ে থাকুন, কষ্ট কম পাবেন। সব থেকে বড় প্রবলেম হয় কি জানেন? এই ফল্ট ফাইন্ডিং টেন্ডেন্সি। সিনিয়র সিটিজেনদেরকে বলবো যে ফল্ট ফাইন্ডিং টেন্ডেন্সি থেকে বিরত থাকার চেষ্টা করুন। কম্পিটিশন তো বহুত কিছু করেছেন, সারা জীবনটাই তো কম্পিটিশন। মাতৃগর্ভে একটা শিশু 40 মিলিয়ন 60 মিলিয়ন স্পার্ম, সেখানে লড়াই করে একটা জাইগোট তৈরি হয়েছে, একটা স্পার্ম সেইখান থেকে শুরু করে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থেকে কত কম্পিটিশন করে তারপর 10 মাস 10 দিন পর একটা শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছে। তো কত কম্পিটিশন হয়েছে সেখানে। এরপর 5 বছর সে শিশু শক্ত খাবার খায়নি, তরল খাবার খেয়েছে 6 মাস। তারপর সে শিশু বড় হয়েছে, স্কুল কম্পিটিশন, কলেজ কম্পিটিশন, চাকরি কম্পিটিশন, সারা জীবন তো কম্পিটিশন করে গেল। এবারে আমি বলতে চাইছি যে এই প্রেশার, এই চাপ, এটা আর নেওয়ার চেষ্টা করেন না। এটা থেকে মুক্ত করুন নিজেকে। কনসেন্ট্রেশনটার অভাব আজকাল অশান্তির মূলে, সমস্ত দুঃখের মূলে মানুষের একটা জিনিস আমি লক্ষ্য করছি যে কনসেন্ট্রেশনটার অভাব সমস্ত কিছুতেই। দেখুন, মনে করুন আপনার হাতে একটা ম্যাগনিফাই গ্লাস আছে, তাহলে আপনি যদি সূর্যের আলোতে একটা সাদা কাগজ নিয়ে যান, তাহলে ম্যাগনিফাই করে সূর্যের রেটাকে আপনি ম্যাগনিফাই করে যদি ফেলতে পারেন পেপারটাতে, তো কোনো দেশলাই লাগবে না, কোনো আগুন লাগবে না, পেপারটা পুড়ে যাবে। তার মানে কি করা হলো? ওখানে সূর্যের আলোটার সামনে পেপারটা যদি ধরা যেতে পুড়তো না। কিন্তু যদি একটা ম্যাগনিফাই গ্লাস, সেরকম যদি আপনি আপনার মনটাকে যদি ম্যাগনিফাই করতে পারেন, পিন পয়েন্ট করতে পারেন কোনো একটা পয়েন্টে, তাহলে আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা হয়ে যাবে, সফল হবেন। বাড়িতে বসে বসে অনবরত টিভি, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসবই তো করছেন, পেপার। কেন উপনিষদটা পড়তে পারেন না? বেদান্ত পড়তে পারেন না? পড়ুন। আর কবে পড়বেন? আর একটা জিনিস, এই টক্সিক পিপল, আপনার সারাউন্ড যেসব নেগেটিভ চিন্তা ভাবনা যুক্ত যেসব টক্সিক পিপল যেগুলো রয়েছে, সেইগুলো থেকে দূরে সরুন। ওদের কোনো আচরণে আপনি শপথ নেন যে ওইসব নেগেটিভ পিপলগুলো, যারা নেগেটিভ কথাবার্তা, তাদের কোনো আচরণে আপনি রিয়্যাক্ট করবেন না, এটা শপথ নিন। তাহলে কি হবে না, ওরা তো চাইবে আপনাকে ব্লাস্ট করার জন্য, আর আপনি যদি ওদের ওই ব্লাস্টটাকে বন্ধ করতে চান, মিস করে ওই বোমটা, যে বোমটা আপনাদেরকে ছুটলো সেটাকে যদি মিস করতে চান, তাহলে কি করতে হয়?
না জলে ডুবিয়ে দিলে বোমটা মিস হয়ে যাবে, ফুটবে না। তো ও যেটা চাইছে আপনাকে উত্তেজিত করার জন্য, সেখানে যদি আপনি শপথ নেন যে আমি রিয়্যাক্ট করব না, সেটা ওর কাছে ভুলে যাবে, ওই কষ্ট পাবে। আর আপনি যদি রিয়্যাক্ট করেন তাহলে আপনি কষ্ট পাবেন, ওর মিশনটা সাকসেস হয়ে যাবে। মনে করুন আপনি কারোর উপর রাগ হলো, তো তাকে জ্বলন্ত কয়লা নিয়ে আপনি তাকে মারতে গেলেন, তাই তো? তাহলে জ্বলন্ত কয়লা নিয়ে যখন আপনি মারতে গেলেন, তাহলে ওর গায়ে তো কয়লার গরম কয়লাটা পরে লাগবে, তার আগে তো আপনার হাতটা পুড়ে যাবে, পুড়বে না কি? তাহলে সেখানে মনে করুন আপনাকে কেউ একটা জোরদা চুন টুন দিয়ে বানিয়ে আপনাকে দিল, আপনি যদি বলেন না ভাই নেব না, তো ঠিক সেইরকমভাবে ওইসব নেগেটিভ পিপুলগুলো, যে নেগেটিভ চিন্তাধারা, যে আপনাকে উত্তেজিত করার জন্য এগিয়ে আসছে, তাদেরকে বলবো যে না ভাই তোমরা যেটা দিচ্ছ আমরা নেবো না, দেখুন তারাই জ্বলে মরবে। তাহলে আমি বলতে চাইছি যে ওইসব টক্সিক পিপুলদের কাছ থেকে দূরে সরুন এবং ওদের কোনো আচরণে আপনি রিয়াক্ট করাটা বন্ধ করুন। এই সবসময় এই যে ফোনের মাধ্যমে একে ফোন করা, তাকে ফোন করা, ওকে না করে, দেখুন আগেকার যুগে তো এই নেটওয়ার্ক, এই হ্যান্ডসেট, মোবাইল এসব ছিল না। কী ছিল বলুন তো? তখনকার যুগে মুনি ঋষিরা, মহাত্মারা কী ব্যবস্থা, কী টেকনিক করতো না, এই যে নেটওয়ার্কের মাধ্যমে যেসব ফোনে কথাবার্তা হচ্ছে, ভিডিও চ্যাট হচ্ছে, হোয়াটসঅ্যাপ মেসেজ হচ্ছে, ইউটিউব দেখছেন, তো তখনকার যুগেও কিন্তু ছিল। মহাভারতের যে সঞ্জয় যে ধৃতরাষ্ট্রকে যে কুরুক্ষেত্রের ব্যাটলফিল্ডের যে বর্ণনা, অর্জুন স্ট্যান্ডিং ইন battlefield and eager to fight, কৃষ্ণ ওকে বারবার বলছে যে এইটা করো, ওইটা করো, এইটা করো। এই যে ধারা বিবরণীটা মহাভারতের যুদ্ধক্ষেত্রে, ব্যাটলফিল্ডে, কুরুক্ষেত্র গিয়েছেন কখনো? শুনেছেন তো কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র গিয়েছেন কখনো? যান, আবার কবে যাবেন? ঘুরে আসুন। কোথায় কুরুক্ষেত্র, সেই ব্যাটলফিল্ডটা দেখে আসুন যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। তো ওখানে ওই টেলিপ্যাথি, যেটা আমি বলতে চাইছি, যে টেলিপ্যাথি তাহলে তখনকার যুগে ছিল। আর যেটা টেলিফোন আমরা, তো এই টেলিপ্যাথিটা বিদ্যাটা চেষ্টা করুন না রপ্ত করতে। মনে করুন আপনি কারো, এটা তো মানে জানে অনজানে, মানে সবারই জীবনে এমন কোনো লোক নেই যে যার জীবনে ঘটেনি। মনে করুন আপনি কাউকে মনে মনে স্মরণ করছেন, তো সেই যে ব্যক্তিকে আপনি স্মরণ করছেন, সেই ব্যক্তির হঠাৎ আপনার ফোন চলে এলো, কিংবা তার কোনো একটা মেসেজ চলে এলো, কিংবা তার কোনো একটা চিঠি চলে এলো, কিংবা তার সাথে দেখা হয়ে গেল, কিংবা সেই লোকের নামে রাস্তায় কোনো লোকের নাম শুনলেন, কিংবা কোথাও রাস্তায় পোস্টার রয়েছে, সেই পোস্টারে হয়তো সেই লোকের নাম রয়েছে, যে লোক, মানে আমি বলতে চাইছি যে এই যে টেলিপ্যাথি সিস্টেমটা, এই টেলিপ্যাথি সিস্টেমটা এটা কোনো টোটকা জাদু টোনা নয়, এটা একটা সায়েন্স, এটা বিজ্ঞান। বলা হয় না নাই কাজ তো খই ভাজ। তো যদি কিছু আপনার কাজ না থাকে, আগে আমরা দেখেছি যে অনেক অনেক বাড়িতে দেখতাম যে বয়স্ক মানুষরা কিছু কাজ দেয় নাই তো সোনের দড়ি টড়ি নিয়ে ঢেড়া পাকাতো, ঢেড়া ঘোরাত, মানে কিছু একটা করতো। ও হয়তো বসে বসে ফেসবুক স্ক্রল করে যাচ্ছেন, বা কোথায় কার কী, ওসব আপনি নিজে একটা ক্রিয়েটিভিটি তৈরি করুন, নিজে একটা কিছু করার চেষ্টা করুন। এই টেলিপ্যাথিটা যদি ঠিক প্রয়োগ করতে পারে মানুষ, তাহলে এই সেলফোন, এই ব্যবসাটা ডুবে যাবে। এই নেটওয়ার্ক, এটা ইথার মাধ্যমে, এখানে মিডিয়া হচ্ছে, ওখানে নেটওয়ার্ক রয়েছে, আর এখানেও বিশাল বড় নেটওয়ার্ক, ইথারের মাধ্যমে আপনি যাকে স্মরণ করতে চাইছেন তার কাছে কিন্তু
সন্দেশ চলে যাচ্ছে। চেষ্টা করুন। হ্যাঁ, এই যখন আপনি এটাতে সাকসেসফুল হয়ে যাবেন এই টেলিপ্যাথিক নিয়ে, তখন কিন্তু এই ভিডিওতে আপনি আসবেন, যে ভিডিওটা এখন আপনি দেখছেন, এই ভিডিওতে এসে আপনি একটা কমেন্টস কমসে কম লিখবেন যে হ্যাঁ, আপনি টেলিপ্যাথি সম্পর্কে যে কথাটা আপনি একদিন বলেছিলেন, সেই কথাটা আমি চেষ্টা করেছিলাম, আমি এই রেজাল্ট পেয়েছি, আমি অন্য লোককে মনে মনে আমি স্মরণ করেছি, সেই লোকের মেসেজ আমি তাকে ইথার মাধ্যমে, টেলিপ্যাথির মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম, হঠাৎ তার মেসেজ এলো বা চিঠি এলো বা তার সাথে দেখা হয়ে গেল। চেষ্টা করুন না। সি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা একটা বিশাল বড় সূত্র। কোয়ান্টাম ফিজিক্স পড়েছেন? পড়ুন কোয়ান্টাম ফিজিক্স, সি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। পড়ুন, অনেক কিছু বুঝতে পারবেন। এই টেলিপ্যাথি যে বিদ্যাটা, এই বিদ্যাটা আপনি যখন রপ্ত করতে যাবেন, তার আগে আপনাকে কি করতে হবে না, আপনার মনের মধ্যে যে এই ইমোশনাল আর্থকুয়েক চলছে, সেটাকে সাপ্রেস প্রথমে করতে হবে। মন বিভ্রান্ত হয়ে গেছে, সেইটা যদি আপনি করতে পারেন, এই যে ভিতরের মধ্যে যে আলোড়নটাকে, সেই আলোড়নটাকে করতে গেলে আপনাকে ধ্যান করতে হবে, এখানে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদ ইন ব্রিদ আউট 5 মিনিট করুন। তাহলে এই ইমোশনাল আর্থকুয়েকটা, যেটা একটা আলোড়ন চলছে মনের মধ্যে, সেই আলোড়নটা শান্ত হলে তারপরে আপনি টেলিপ্যাথি বিদ্যাটা রপ্ত করতে পারবেন। আর টেলিপ্যাথিক বিদ্যাটা যদি আপনি একবার রপ্ত করে নেন, তাহলে এটা, এই যে ট্রান্সমিটার আর রিসিভার আছে না, সেই আপনি যাকে আপনি পাঠাতে চাইছেন রিসিভ করে নেছে, তাহলে মেসেজটা আপনাকে, যখন আপনি দেখবেন যে যখন মোবাইল টোবাইল এসব ছিল না, তো তারও আগে টেলিগ্রাম ছিল। সেই টেলিগ্রামে বেশি কিছু লেখা যেত না, ইনল্যান্ড লেটার বা পোস্টকার্ড, এসবে অনেক কিছু লেখা যায়, অনেকটা এনভেলপ লেটার, এসব অনেকটা লেখা যেত। কিন্তু টেলিগ্রাম যেটা, এটা লিখতে গেলে বেশি পয়সা লাগতো, তো সেই জন্য অল্প, খুব কম সময়ের ওয়ার্ডের মধ্যে সেটাকে সারতে হতো। তো এই টেলিগ্রামটার মতনই হচ্ছে টেলিপ্যাথিটা, সেটা কম মেসেজটা যেটা তৈরি করবেন, যেমন আপনি একটা হোয়াটসঅ্যাপ বা কিছু কাউকে কোনো একটা মেসেজ করতে গেলে একটা মেসেজ তৈরি করেন না, সেই মেসেজটা তৈরি করুন। সেই মেসেজটা তৈরি করে আপনি সেটা ট্রান্সমিটারে, ব্রেন যেটা ট্রান্সমিটার, সেখানে ট্রান্সমিটারে আপনি সেটাকে মাইন্ডসেট করুন, তারপরে সেটা সেন্ড করুন। সেই যাকে সেন্ড করছেন সেই রিসিভারে গিয়ে সেটা রিসিভ হয়ে যাবে। এটার জন্য কোনো আপনার কোনো ডিভাইস লাগছে না, কোনো হ্যান্ডসেট লাগছে না। করুন না এই বিদ্যাটা, দেখুন না কত আনন্দ। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছেন, এই যে আমাদের অধিকাংশ মানুষই বলে শরীর ঠিক যাচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই হচ্ছে না, এই খাচ্ছি তাতে শরীরে গোলমাল চলছে। তো এই আমি যেটা বলতে চাইছি যে ওয়াটার টেকনিকটা কাজে লাগান না। বলবেন কি ওয়াটার টেকনিক? ওয়াটার টেকনিক হচ্ছে, দেখুন
যে কোনো ক্ষেত্রে আপনি দেখুন, মনে করুন আপনি কোনো একটা মিটিংয়ে গেছেন, কোথাও কোনো জায়গায় আপনার একটা মিটিং হচ্ছে কোনো জায়গায়, সেই মিটিংয়ে দেখলেন যে আপনার 10-12 জন বসে আছেন, সেখানে দেখবেন যে প্রথমে কি সার্ভ করা হলো, একটা করে জলের বোতল। দেখবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো দেখবেন কেউ কোথাও একটা ভাষণ টাষণ দিচ্ছে, দেখবেন টেবিলের পাশে দেখবেন জলের বোতল রাখা আছে। এটা কি? ওয়াটার টেকনিক। যে কোনো জিনিসে ওয়াটার টেকনিক কখনো কাজে লাগিয়েছে? চিন্তা করেছেন কখনো? ওয়াটার টেকনিক সম্পর্কে আমি যে কথাটা বলছি, এই কথাটা প্রথমবার শুনলেন না আগে শোনা ছিল? অনেক জায়গায় দেখবেন, আমরাও ছোটবেলায় দেখেছি যে মানুষের কখনো যখন দেখবেন কোনো গোলমাল চলছে, পেটের গোলমাল টোলমাল কোনো কিছু হলো, তখন একজন গ্রামের একজন অভিজ্ঞ লোক থাকতো, প্রত্যেক গ্রামে থাকতো একটা অভিজ্ঞ লোক। সেই অভিজ্ঞ লোক তিনি কি কাজে লাগাতেন? ওয়াটার টেকনিকটা। বাড়ির থেকে লোক জল নিয়ে যেত একটা কাঁচের গ্লাসে করে, বা একটা পাথরের গ্লাসে, পাথরের বাটিতে, পাথর বাটি যেটা বলা, জল নিয়ে যেত। সেই লোকের কাছে গিয়ে সে যখন সন্ধ্যা ক্রিয়া করবে, যখন সন্ধ্যা পূজা করবে, বা সকালে যখন সে তার বাড়িতে যখন সে শুচি হয়ে যখন সে আছে, তখন তার বাড়িতে লোক যেত, গিয়ে পরে বলতো, এটা একটু জল পোড়া করে দেন তো ঠাকুরমশাই। বুঝতে পারছেন তো? যদি আপনি বলেন এটা কুসংস্কার, এই জাদুটোনা, ভুল। সায়েন্সের পেছনে কাজ করছে। আপনি পরীক্ষা করে দেখবেন যে যখন আপনি জলটা খাবেন, এই আমাদের মানুষের শরীরে জানেন তো কত পার্সেন্ট জল আছে? 70% জল আছে, খেয়াল রাখবেন। তো জলটার কথা আমি বলছি, অনেক বিশাল ভারী টপিক সেটা, ওয়াটার টেকনিক। তো জলটা যখন আপনি নেবেন বাড়িতে, আজ থেকেই আপনি শুরু করে দেবেন। বাড়িতে যখন আপনি জলটা নেবেন, খাবার ড্রিঙ্কিং ওয়াটারটা, সেই ড্রিঙ্কিং ওয়াটারটা যখন আপনি নেবেন, তখন আপনার ওই জলটাতে যদি আপনি জলটার সাথে কথা বলেন, ওই ওয়াটারকে যদি আপনি বলেন যে আমি জল, আমি তোমার কাছে ঋণী, আমি জল তোমার খাচ্ছি, এই জলটা খাচ্ছি, এই জলটা খেলে আমার শরীরের এই রোগগুলো ভালো হয়ে যাবে, একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করুন, ওই জলটার সাথে আপনার ইষ্টমন্ত্র জপ করুন, আপনি ওই জলটার সাথে কথা বলুন, তারপর দেখবেন জল কিন্তু অন্য ড্রিঙ্কিং ওয়াটার যেটা দেখবেন আগেকার যুগে বলুন, এখনকার যুগে বলুন, বা যে জলটাকে খুব কিন্তু ভাইটাল জিনিস, খুব মানে দেখবেন বাড়িতে দেখবেন জলটাকে পিউরিফাই করে রাখছে। আগেকার বড় বড় মাটির হাঁড়িতে করে জলটাকে ঢাকা দিয়ে জলটাকে, এই এখনও দেখুন বোঝবাড়ি টোজবাড়িতে জল কিন্তু আপনার সিল করা প্যাকেটে জল কিন্তু একটা বিরাট জিনিস, ওয়াটার টেকনিক। ওই যে বললাম যে 70% জল আছে, আমাদের শরীরটা কী নিয়ে তৈরি? হিতি, অফ, তেজ, মরুদ, বোম, এই 5টা জিনিস নিয়ে তৈরি। তো ওই জল পোড়া যেটা বলা হচ্ছে মন্ত্র দিয়ে, মানে কোনো মানে অভিজ্ঞ লোক সেই জলটা মন্ত্র পুতক করে দিলে, মন্ত্র পুতক করে। দেখুন যে কোনো ক্ষেত্রে দেখুন, যখন একজন পণ্ডিত দেখুন কোনো একটা পুজো করতে বসছে, সে হাতে প্রথমে জল নিচ্ছে, লক্ষ্য করছেন? প্রথমে জল নিচ্ছে, আর জল নিয়ে সে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু 3 বার আচমন করছে। সমস্ত প্রাণার্থ জলং পুনাত্মা জলং থেকে শুরু করে যেসব মন্ত্রগুলো আছে, ঠাকুরকে যেসব ভোগগুলো উৎসর্গ করা হচ্ছে, সমস্ত কিন্তু জলের ছিটা দেওয়া হচ্ছে। এমনকি পুজো যখন হয়ে যাচ্ছে, যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনও ওই জলের ছিটা নেবার জন্য ভক্তরা এসে বসে, ঠাকুরমশাই আমাকে একটু শান্তির জলটা দিয়ে দেন। ওম আবার শান্তি, ওম ভয় শান্তি, ওম ঔষধয় শান্তি, ওম বনস্পতয় শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠাকুরমশাই কি করছেন না সবারই শরীরে ওই জলের ছিটা দিচ্ছে। দেখবেন মানুষ যখন চান করে নেয়, শুধু জল নয়, কি ভাবছেন ভুল বকছি? শুধু জল নয়, ওই যে বললাম যে আমাদের শরীরে যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম,
এই যে 5টা জিনিস দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। মাটি, মাটি দেখবেন অনেক অনেক জায়গায় দেখা যায় যে কারো হয়তো পেটে কোথাও কোনো কিছু গোলমাল হয়েছে, তো মাটি ফাটি দিয়ে ওকে খানিকটা কাদা মাটি দেওয়া হয়, রোগ সেরে যায়। ওটাকে মাঠ বাত বলা হচ্ছে। মাঠ, মাঠ মানে হচ্ছে মাটি। আবার দেখবেন এই শীতকালে দেখবেন যে আগুনের কাছে লোক শরীরকে তার মানে কি আমাদের শরীরে তো ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাহলে অগ্নি স্নান হয়ে যাচ্ছে ওখানে। মানে আগুনের কাছে বসলো, এই যে খাবার আমাদের রান্না করা হচ্ছে সেটা অগ্নি স্নান হয়েছে, খাবারটা আবার আমাদের পেটে আসছে, জল যাচ্ছে। বায়ু দেখুন যে কোথাও আপনি মনে করুন কোনো শীতের জায়গায় গিয়েছেন, প্রচণ্ড ঠান্ডার জায়গা, অনেক উঁচুতে উঠেছে পাহাড়ের উপরে, সেখানে দেখবেন দুহাত তুলে পাহাড়ে যখন ফাঁকা যেখানে সেখানে দুহাত তুলে আপনি শীতকে ওই যে কি বায়ুকে আপনি নিচ্ছেন, রোগ সেরে যায়, ব্যাধি সেরে যায়। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বোম মানে হচ্ছে আকাশ। এই যে খোলা আকাশের নিচে যখন আপনি আসবেন, দেখবেন এই প্রেসার কুকারে যখন আপনার কোনো কিছু খাবার রান্না বান্না হচ্ছে, তখন দেখবেন যে সব কিছু দিলেন, তেল দিলেন, মশলা দিলেন, সব উপকরণ দিলেন। বাড়ির ভিতরে আপনি মনে করুন 50 তলা বা 25 তলা ফ্ল্যাটের মধ্যে থাকেন, এমন জায়গায় রান্নাঘর, সেখানে সানলাইট আসছে না, সেখানে ঠিক মতো হাওয়া আসছে না, সেখানে প্রেসার কুকারে আপনি রান্না বান্না করলেন। আবার দেখুন কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে, খোলা জায়গায় গিয়ে আপনি মাটির পাত্রে রান্না করলেন, ফাঁকা জায়গায়, যেমন পিকনিক যেমন সব করেন না, ফাঁকা জায়গায়, তো সেখানে দেখলেন সেই তেল মশলা, সেই জিনিস সব কিছু অতটা হয়তো বেশি দরকারই পড়লো না, কিন্তু দেখবেন রান্নাটা খুব ভালো হয়ে, কেন না প্রকৃতির সাথে জোড়া গেল। যেখানে আপনার ওই প্রেসার কুকারের মধ্যে আপনার হাওয়া ঢুকলো না, সানলাইট ঢুকলো না, খাবারের স্বাদটা ঠিক মতো না। সূর্য, সানলাইট, বুঝতে পেরেছেন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, খোলা আকাশের নিচে রান্না করলেন, মাটির পাত্রে রান্না, ওই তাহলে আমাদের শরীরে ওই যে মাটি, পঞ্চতত্ত্ব দিয়ে তো আমাদের শরীর। তো এই ওয়াটার টেকনিক যে কথাটা আমি বলছিলাম, যে কোনো জিনিস আপনি দেখুন, যে জল দেখবেন কোথাও বড় বড় যে কোনো ঔপনিবেশিক ঘটছে, সেখানে যদি বড় নদী থাকে, আজ যদি টেমস নদী না থাকতো, তো লন্ডনকে আমরা কোনো অস্তিত্বই বুঝতে পারতাম। আজ যদি গঙ্গা যদি না থাকতো, তো গঙ্গা দেখুন গোমুখ থেকে এসে বঙ্গোপসাগরে এসে 3000 কিলোমিটার, যেখানে যেখানে গঙ্গা গিয়েছে সেখানে সেখানে বড় বড় শহর, বন্দর সব গড়ে উঠেছে। তাহলে জল দেখুন, আগেকার যুগে গ্রামগঞ্জে এমন কোনো গ্রাম ছিল না যেখানে 3-4টে বড় বড় ছোট বড় মিলিয়ে 3-4খানা পুকুর ছিল না। তাহলে জল, ফাঁকা জায়গা, বোম যেটা আকাশ, সেই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে 5টা তত্ত্বের সাথে আমাদের শরীর যেটা তৈরি গঠিত, সেখানে যদি আপনি এইগুলো দেন, সেই জন্য আমি বলছিলাম যে ওয়াটার টেকনিক, যখনই আপনি জল খাবেন, এখন সেখানে যদি আপনি মনে করেন জলের বোতলটা বা জলের গ্লাসটা ধরলেন হাতে করে, এইখানে জলের গ্লাসটা খাবার সময় আপনি কোনো, যখন আপনি গাল দিলেন কাউকে, কোনো ক্রুদ্ধ হলেন, কোনো রাগ করলেন, কোনো মানে ব্যথা নিয়ে, সেই সময় যদি জলের গ্লাসটা ঢক ঢক করে পান করেন, তার মানে কি বোম ভরলেন ওতে, ওইটাতে, ওই জলটাতে। ফাটবে কে? আপনি ফাটবেন, ভরেছেন বোম। কিন্তু ওই দেখবেন এখনো পর্যন্ত অনেক অনেক জায়গায় বলা হয়, যখন কোনো মানুষ দাঁড়িয়ে জল খাচ্ছে, তখন বলা হয় বসো 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 বসো,
বসে জলটা খান। এই ড্রিঙ্কিং ওয়াটারটা মানে এই যেটা আমি বলছি ওয়াটার টেকনিক, এর সম্পর্কে এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। আমি আরেকদিন এই ওয়াটার টেকনিক নিয়ে আপনাদের সাথে আরও বিস্তারিতভাবে বলবো। নমস্কার। হ্যাঁ, যদি আমার কোনো ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন, আর কি করবেন? সাবস্ক্রাইব করবেন। বুঝলেন? নমস্কার।